Feel for philosophy. Feel the thought, think the feeling. আজকের এই নতুন আলোচনায় আপনাদের স্বাগতম। আজকের বিষয় ব্যবসায়িক নীতিবিদ্যার ভূমিকা। এখানে বিশদভাবে আলোচনা করা হবে ব্যবসায়িক নীতিবিদ্যার প্রকৃতি, পরিসর বা ক্ষেত্র এবং নিয়মাবলী, অর্থাৎ নেচার, স্কোপ অ্যান্ড রুলস অফ বিজনেস এথিক্স। এই আলোচনায় উঠে আসবে ব্যবসা কিভাবে কেবল লাভের বিষয় নয়, বরং মূল্যবোধ, দায়িত্ব ও নৈতিকতার সঙ্গে গভীরভাবে যুক্ত। অনুগ্রহ করে সঙ্গে থাকুন। উপস্থাপনায় ফিল ফর ফিলসফি। $3.7 বিলিয়ন 2016 সাল থেকে ওয়েলস ফার্গো নামের একটা ব্যাংককে এই বিপুল পরিমাণ জরিমানা দিতে হয়েছে। ভাবা যায় 3.7 বিলিয়ন। হ্যাঁ, আর কারণটা শুনলে যতটা সহজ মনে হয় ততটাই কিন্তু ভয়াবহ। তাদের কর্মীরা গ্রাহকদের কোনো রকম অনুমতি ছাড়াই 20 লক্ষেরও বেশি নকল ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল। উফ, এটা তো সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় একটা ব্যবসায়িক কেলেঙ্কারি। একটা 164 বছরের পুরনো প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা প্রায় পুরোটাই নষ্ট করে দিয়েছিল। ঠিক, আর আজকের আলোচনায় আমরা এই ঘটনার গভীরে গিয়েই বোঝার চেষ্টা করব যে এই ব্যবসায়িক নীতিশাস্ত্র বা বিজনেস এথিক্স জিনিসটা আসলে কি। একদম। এটা কিন্তু শুধু আইন মেনে চলার মতো কোনো শুকনো বিষয় নয়, এর চেয়েও অনেক গভীর। আমরা দেখব এর মূল ভিত্তিগুলো কি, ওয়েলস ফার্গোর মতো এত বড় একটা প্রতিষ্ঠান কিভাবে এমন একটা ব্যর্থতার শিকার হলো, আর সবচেয়ে জরুরি, একটা সুস্থ কাজের পরিবেশ তৈরিতে কর্মীরা নিজেরা কি ভূমিকা রাখতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের হাতে থাকা কিছু নিবন্ধ, প্রাতিষ্ঠানিক নির্দেশিকা আর কেস স্টাডির উপর ভিত্তি করেই আমরা এই আলোচনাটা সাজিয়েছি। আমাদের লক্ষ্য হল ব্যবসায়িক নীতিশাস্ত্রের ধারণা আর এর বাস্তব প্রয়োগ নিয়ে একটা পরিষ্কার ছবি তুলে ধরা। তো আমার প্রথম প্রশ্নটা হলো, এই যে বিজনেস এথিক্স বা ব্যবসায়িক নীতিশাস্ত্র বিষয়টা আসলে কি? এটা কি শুধু কিছু নিয়মকানুন, নাকি এর চেয়েও বড় কিছু? খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, সহজ করে বললে ব্যবসায়িক নীতিশাস্ত্র হল কিছু নৈতিক নীতির একটা সমষ্টি, যা কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যক্তির পেশাগত আচরণকে বলিনিত করে। মানে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বুঝতে সাহায্য করে। হ্যাঁ, তবে এর মূল উদ্দেশ্য হল আইনি বাধ্যবাধকতার বাইরে গিয়ে বিশ্বাস, সততা আর স্বচ্ছতা তৈরি করা। ধরুন, এর 4টে মূল ভিত্তি বা স্তম্ভ আছে বলে ধরা হয়। প্রথমটা হল স্বায়ত্তশাসন বা অটোনমি। হ্যাঁ, ক্ষমতার অপব্যবহার না করে দায়িত্বের সাথে নিজের কাজ করা এবং অন্যদেরও সেই স্বাধীনতা দেওয়া। আছে, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সঠিক ব্যবহার করা, বুঝলাম। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টি হল একটা খুব মৌলিক নীতি, কারো ক্ষতি না করা বা ডু নো হার্ম। এমন কোনো সিদ্ধান্ত বা কাজ না করা যা গ্রাহক, কর্মী, সমাজ বা পরিবেশের জন্য সরাসরি ক্ষতিকর হতে পারে। বেশ। তৃতীয়টা হল এর ঠিক উল্টো দিকটা, ভালো করা বা ডু গুড। অর্থাৎ শুধু ক্ষতি করা থেকে বিরত থাকাই যথেষ্ট নয়, বরং সক্রিয়ভাবে স্টেক হোল্ডারদের গ্রাহক, কর্মী, বিনিয়োগকারী সবার স্বার্থ রক্ষা করার চেষ্টা করা। আর কোনো অনৈতিক আচরণ চোখে পড়লে সেটা রিপোর্ট করা। আর চতুর্থটা নিশ্চয়ই ন্যায় বিচার বা জাস্টিস এর সাথে সম্পর্কিত কিছু। একদম। চতুর্থ স্তম্ভটা হল ন্যায় বিচার। এটা নিশ্চিত করে যে সবার সাথে স্বচ্ছ ও ন্যায্য আচরণ করা হচ্ছে। বেতন, পদোন্নতি, সুযোগ সব ক্ষেত্রে বৈষম্যহীন একটা পরিবেশ তৈরি করা এর অংশ। এগুলো তো শুনতে খুব আদর্শ কথার মতো লাগছে, কিন্তু ব্যবসায়িক দিক থেকে এর আসল সুবিধাটা কি? দিন শেষে তো কোম্পানিকে লাভ করতে হবে। নৈতিকতা কি লাভের পথে বাধা হয়ে দাঁড়ায় না? চমৎকার প্রশ্ন। অনেকেই এমনটা ভাবেন, কিন্তু বাস্তবতা কিন্তু ঠিক তার উল্টো। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যেসব কোম্পানির নৈতিক আচরণ আর কর্পোরেট সুশাসনের ভিত্তি শক্তিশালী, দীর্ঘমেয়াদে তাদের আর্থিক অবস্থাও অনেক ভালো হয়। তাই নাকি? কারণটা কি? কারণটা খুব মন্তকী। যখন একটা কোম্পানি নৈতিকভাবে কাজ করে, তখন তার ব্র্যান্ডের ওপর মানুষের আস্থা তৈরি হয়। গ্রাহকরা সেই ব্র্যান্ডের প্রতি অনুগত থাকে। সেরা এবং মেধাবী কর্মীরা সেখানে কাজ করতে চায়, আর বিনিয়োগকারীরাও তারাও নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন। আচ্ছা। এটা আসলে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআরেরও একটা মূল অংশ,
লাভ করা আর সমাজের প্রতি দায়িত্ব পালন করা এই দুটো বিষয় একে অপরের পরিপূরক, প্রতিপক্ষ নয়। তাহলে বোঝা যাচ্ছে নৈতিকতা আসলে একটা সফল ব্যবসার অন্যতম চাবিকাঠি। কিন্তু এই নীতিগুলো যখন ভেঙে পড়ে তখনই ওয়েলস ফার্গোর মতো বিপর্যয় ঘটে 2011 থেকে 2016 মধ্যে। লক্ষ লক্ষ অননুমোদিত অ্যাকাউন্ট। এর মূল কারণ হিসেবে বলা হয় একটা বিষাক্ত বিক্রয় সংস্কৃতি বা টক্সিক সেলস কালচারের কথা। ঠিক কি ঘটেছিল সেখানে? বিষয়টা খুবই দুঃখজনক। এর পেছনে কয়েকটা নির্দিষ্ট কারণ ছিল। প্রথম এবং প্রধান কারণ ছিল কর্মীদের ওপর চাপিয়ে দেওয়া এক অবাস্তব বিক্রয় লক্ষ্যমাত্রা। তাদের একটা স্লোগানই ছিল 8 ইজ গ্রেট। 8 ইজ গ্রেট মানে প্রত্যেক গ্রাহকের কাছে ব্যাংকের 8টি ভিন্ন ভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে হবে। এটা এক কথায় একটা অসম্ভব লক্ষ্য ছিল। কিন্তু সব সেলস ভিত্তিক কোম্পানিতেই তো টার্গেট থাকে। ওয়েলস ফার্গোর ক্ষেত্রে বিষয়টা এত খারাপ দিকে গেল কেন? টার্গেট দেওয়াটা কি নিজেই অনৈতিক? না না, টার্গেট দেওয়াটা অনৈতিক নয়, কিন্তু সেই টার্গেট যদি অবাস্তব হয় আর তা পূরণের জন্য কর্মীদের উপর অমানবিক চাপ সৃষ্টি করা হয়, তখন সমস্যা শুরু হয়। ওয়েলস ফার্গোতে কর্মীদের বলা হতো, হয় 8টা প্রোডাক্ট বিক্রি করো, না হলে চাকরি হারানোর জন্য প্রস্তুত থাকো। সর্বনাশ! তাদের প্রতি ঘন্টায় মনিটর করা হতো। যারা লক্ষ্য পূরণ করতে পারত না তাদের সবার সামনে অপমান করা হতো, এমনকি চাকরি থেকেও বের করে দেওয়া হতো। এই প্রচণ্ড চাপের মুখে নিজেদের চাকরি বাঁচাতে কর্মীরা প্রতারণার আশ্রয় নিতে বাধ্য হয়। তারা গ্রাহকদের না জানিয়েই নতুন অ্যাকাউন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে শুরু করে। ঠিক তাই। আমি একজন সাধারণ কর্মীর মানসিক অবস্থার কথা ভাবছি। একদিকে চাকরি হারানোর ভয়, অন্যদিকে অনৈতিক কাজ করার অপরাধ বোধ। আর প্রণোদনার কাঠামোটাও তো নিশ্চয়ই এই প্রতারণাকেই উস্কে দিয়েছিল, তাই না? একদম। প্রণোদনার কাঠামোতে একটা মারাত্মক গলদ ছিল। কর্মীরা কিভাবে লক্ষ্যমাত্রা পূরণ করছে তার চেয়ে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কিনা সেটাই ছিল একমাত্র বিবেচ্য বিষয়। অর্থাৎ শেষ ভালো যার, সব ভালো তার। অনেকটা সেরকমই। ফলে যারা যত বেশি অ্যাকাউন্ট খুলতে পারত তারাই তত বেশি বোনাস পেত, পদোন্নতি পেত। সততা নয়, সংখ্যাই ছিল সাফল্যের মাপকাঠি। আর এর সাথে যুক্ত হয়েছিল শীর্ষ নেতৃত্বের জবাবদিহিতার অভাব। মানে ম্যানেজমেন্ট কিছুই জানত না? জানত। হুইসেল ব্লোয়াররা, মানে প্রতিষ্ঠানের ভেতরের কিছু সাহসী কর্মী, বারবার এই অনৈতিক কাজের ব্যাপারে ম্যানেজমেন্টকে সতর্ক করেছিলেন। কিন্তু ম্যানেজমেন্ট সমস্যা সমাধানের পরিবর্তে স্বল্পমেয়াদী লাভ আর শেয়ারের দাম বাড়ানোর দিকেই বেশি মনোযোগ দিয়েছিল। আর এর ফল ভুগতে হয়েছিল সাধারণ গ্রাহকদের। তাদের ওপর অন্যায্য ফি চাপানো হয়েছে, তাদের ক্রেডিট স্কোর নষ্ট হয়েছে। একটা ১৬০০ বছরের পুরনো ব্যাংকের প্রতি আস্থা এক মুহূর্তে ধুলোয় মিশে গেছে। এই যে বললেন ম্যানেজমেন্ট হুইসেল ব্লোয়ারদের কথা শোনেনি, এটা তো একটা বিশাল সতর্ক সংকেত বা রেড ফ্ল্যাগ। এমন আর কি লক্ষণ দেখে একটা প্রতিষ্ঠান বুঝতে পারে যে তারা নৈতিক অবক্ষয়ের দিকে এগোচ্ছে? হ্যাঁ, ওয়েলস ফার্গোর ঘটনা থেকে এই সতর্ক সংকেতগুলো চেনা খুব জরুরি। প্রথম এবং সবচেয়ে সাধারণ সংকেত হল সাংস্কৃতিক যৌক্তিকতা বা কালচারাল র্যাশনালাইজেশনস। মানে সবাই তো করছে বা এভাবেই তো চলে আসছে, এই ধরনের অজুহাতগুলো, তাই তো? ঠিক তাই। যখন প্রতিষ্ঠানে এটা তো বেআইনি নয় বা এটা ব্যবসারই একটা অংশ, এই ধরনের কথাগুলো স্বাভাবিক হয়ে যায়, তখন বুঝতে হবে বিপদ আসন্ন। আচ্ছা। দ্বিতীয় বড় সতর্ক সংকেত হল তথ্যের প্রতি অন্ধ মোহ বা মেট্রিক অবসেশন। ঠিক যেমন ওয়েলস ফার্গোতে হয়েছিল। 8টা প্রোডাক্ট বিক্রি হলো কিনা সেটাই বড় কথা, কিভাবে হলো তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। এবং সেই সংখ্যা অর্জনের পেছনের প্রক্রিয়াকে উপেক্ষা করা হয়, তখন অনৈতিক আচরণ উৎসাহিত হয়। আর 3 নম্বরটা কি? তৃতীয় একটি মারাত্মক সংকেত হল নেতৃত্বের অন্ধত্ব বা লিডারশিপ ব্লাইন্ড স্পটস। যখন কর্মীদের উদ্বেগগুলো খারিজ করে দেন, খারাপ খবর শুনতে চান না, বা যারা খারাপ খবর নিয়ে আসে তাদেরকেই সমস্যা হিসেবে চিহ্নিত করেন, তখন একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়। কর্মীরা তখন সত্যি কথা বলতে ভয় পায়। আর সবশেষে রিপোর্টিং সিস্টেমের ব্যর্থতা, যেখানে অভিযোগ জানানোর কোনো নিরাপদ রাস্তাই খোলা থাকে না। হ্যাঁ, যখন অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানানোর কোনো স্বচ্ছ এবং নিরাপদ প্রক্রিয়া থাকে না, অথবা অভিযোগকারীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হয়, তখন নৈতিক অবক্ষয় প্রায় অবশ্যম্ভাবী হয়ে ওঠে। এই সংকেতগুলো আগে থেকে চিনতে পারলে হয়তো ওয়েলস ফার্গোর মতো বড় বিপর্যয় এড়ানো যেত। কিন্তু সিদ্ধান্তগুলো তো সবসময় এত সহজ
বা সাদা কালো হয় না, তাই না? অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে দুটোই সঠিক রাস্তা বলে মনে হয় বা দুটোই সমান খারাপ। এই জটিল পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য কি কোনো কাঠামো আছে? অবশ্যই আছে। ব্যবসায়িক নীতিশাস্ত্রে দুটি প্রধান নৈতিক কাঠামোর কথা বলা হয়, যা এই ধরনের দ্বিধায় আমাদের পথ দেখাতে পারে। প্রথমটি হল ডিওন্টোলজি বা কর্তব্যভিত্তিক নীতিশাস্ত্র, আর দ্বিতীয়টি হল ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ। এই দুটো ধারণাকে যদি একটু সহজ করে বুঝিয়ে বলা যায়। আচ্ছা, ধরুন ডিওন্টোলজি হল সেই নীতি যেখানে বলা হয় কিছু নিয়ম ভাঙা যাবেই না, ফলাফল যাই হোক না কেন। এর মূল কথা হল কিছু কাজ তার ফলাফলের ওপর নির্ভর না করে সহজাতভাবে সঠিক বা ভুল। যেমন সত্য কথা বলা, প্রতিশ্রুতি রক্ষা করা বা নির্দোষ মানুষের ক্ষতি না করা, এগুলো কর্তব্যের অংশ। এর মূল প্রবক্তা ছিলেন দার্শনিক ইমানুয়েল কান্ট। আর ইউটিলিটারিয়ানিজম? অন্যদিকে ইউটিলিটেরিয়ানিজম বলে সবচেয়ে বেশি মানুষের ভালোর জন্য নিয়ম কিছুটা ভাঙা যেতেই পারে। এর মূল ভিত্তি হল কাজের ফলাফল, অর্থাৎ যে কাজটি সবচেয়ে বেশি সংখ্যক মানুষের জন্য সবচেয়ে বেশি মঙ্গল বা সুখ বয়ে আনে, সেটি নৈতিকভাবে সঠিক কাজ। এই দুই নীতির মধ্যে তো তাহলে প্রায় একটা সংঘাত বাধে। আমাদের সূত্রগুলোতে আউটব্রেক সিনেমার একটা উদাহরণ দেওয়া আছে, যা এই দ্বন্দ্বটা খুব ভালোভাবে তুলে ধরে। হ্যাঁ, চমৎকার উদাহরণ। সিনেমাটিতে দেখা যায় একটি মারণ ভাইরাস ছড়িয়ে পড়া আটকাতে একটা গোটা শহরকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে ইউটিলিটারিয়ানিজমের দৃষ্টিকোণ থেকে কয়েক হাজার মানুষকে উৎসর্গ করে লক্ষ লক্ষ মানুষকে বাঁচানো একটা সঠিক সিদ্ধান্ত হতে পারে, কারণ এটা বৃহত্তর মঙ্গলের দিকে চালিত। কিন্তু ডিওন্টোলজির দৃষ্টিকোণ থেকে নির্দোষ মানুষকে হত্যা করা একটা মৌলিকভাবে ভুল কাজ, তার ফলাফল যাই হোক না কেন, কারণ এখানে কর্তব্য হল মানুষের জীবন রক্ষা করা, কেড়ে নেওয়া নয়। খুবই ইন্টারেস্টিং। এখন যদি আমরা ওয়েলস ফার্গোর ঘটনায় ফিরে যাই, তাদের ম্যানেজমেন্ট কি এই দুটো নীতির কোনো একটির দ্বারা চালিত হচ্ছিল? আমার মনে হয় তারা এক ধরনের বিকৃত ইউটিলিটারিয়ানিজমের শিকার হয়েছিল। তারা হয়তো ভেবেছিল শেয়ার হোল্ডার আর কোম্পানির বৃহত্তর মঙ্গলের জন্য, মানে লাভ বাড়ানোর জন্য, কিছু কর্মকে চাপে রাখা বা কিছু গ্রাহকের ছোটখাটো ক্ষতি করাটা তেমন বড় ব্যাপার নয়। তারা হয়তো নিজেদের বুঝিয়েছে যে কোম্পানির উন্নতি হলে হাজার হাজার কর্মী চাকরি বাঁচবে। হয়তো, কিন্তু এই করতে গিয়ে তারা ডিওন্টোলজির সবচেয়ে বড় দুটো নিয়ম, মিথ্যা বলবে না এবং কারো ক্ষতি করবে না, পুরোপুরি ভেঙে ফেলেছিল। তারা বৃহত্তর মঙ্গলের নামে আসলে নিজেদের স্বল্পমেয়াদী স্বার্থকেই প্রাধান্য দিয়েছিল। তাহলে বোঝা গেল সমস্যাটা কোথায়। কিন্তু সমাধান কি? এত সব তত্ত্ব আর ঝুঁকির পর আসল প্রশ্ন হল, একটা কোম্পানি বাস্তবে কিভাবে একটি শক্তিশালী নৈতিক সংস্কৃতি তৈরি করতে পারে, যেখানে কর্মীরা সঠিক কাজ করতে ভয় পাবে না। এর শুরুটা হয় একটা সুস্পষ্ট আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট দিয়ে। তবে এটা কেবল আইনজীবীদের লেখা একটা শুকনো আইনি দলিল হলে চলবে না, এটিকে হতে হবে প্রতিষ্ঠানের মূল্যবোধের জীবন্ত প্রতিফলন। কিন্তু এই ধরনের কোড অফ কন্ডাক্ট তো অনেক কোম্পানিতেই থাকে, যা ছাপিয়ে দেওয়া হয় আর তারপর সবাই ভুলে যায়। এটাকে কার্যকর করা যায় কিভাবে? কার্যকর করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। যেমন, এর শুরুতে সিইওর একটা ব্যক্তিগত চিঠি থাকতে পারে, যেখানে তিনি এই বিধির প্রতি নিধের এবং প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির কথা তুলে ধরবেন। এরপর প্রতিষ্ঠানের মিশন ও মূল্যবোধের স্পষ্ট উল্লেখ থাকা উচিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল কর্মীদের জন্য একটা সিদ্ধান্ত গ্রহণের কাঠামো বা ডিসিশন মেকিং ফ্রেমওয়ার্ক তৈরি করে দেওয়া। সেটা কিরকম? মানে, যখন কোনো কর্মী নৈতিক দ্বিধায় পড়বে, তখন সে নিজেকে কি কি প্রশ্ন করবে। যেমন, আমার এই কাজটি কি কোম্পানির মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ? এই খবরটি পত্রিকায় ছাপা হলে কি আমি লজ্জিত হব? এই ধরনের প্রশ্নগুলো তাকে পথ দেখাবে। শুধু নিয়ম লিখে দিলেই তো হবে না, কর্মীদের বাস্তব পরিস্থিতি সম্পর্কেও তো জানতে হবে। একদম। সেজন্য কর্মীদের কাছ থেকে বেনামি সমীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহ করা অত্যন্ত জরুরি। তারা কর্মক্ষেত্রে কী ধরনের নৈতিক দ্বিধার সম্মুখীন হন, কোন নিয়মের কারণে তাদের কাজ করতে অসুবিধা হচ্ছে, এই তথ্যগুলো আচরণবিধিকে আরও বাস্তবসম্মত করে তোলে। আচরণবিধি তৈরির পাশাপাশি আরও কিছু বিষয় তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, যেমন নেতৃত্বকে উদাহরণ তৈরি করতে হবে। একেবারে।
যদি নেতারাই নিয়ম না মানেন তাহলে তো কর্মীরাও মানবে না। ঠিক। নৈতিকতার সুর ওপর থেকে নিচে নির্ধারিত হয়। নেতৃত্বকে তাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে তারা নৈতিকতাকে গুরুত্ব দেন। এর সাথে থাকতে হবে অভিযোগ জানানোর একটি নিরাপদ এবং বেনামী ব্যবস্থা, যেমন একটা হটলাইন যেখানে কর্মীরা প্রতিশোধের ভয় ছাড়া কথা বলতে পারে। আর সেই অভিযোগগুলোর দ্রুত তদন্ত হতে হবে। অবশ্যই দ্রুত এবং স্বচ্ছ তদন্ত, আর সবশেষে শাস্তি ও পুরস্কারের ব্যবস্থা। অর্থাৎ ভালো কাজের জন্য পুরস্কার আর খারাপ কাজের জন্য শাস্তি। হ্যাঁ, যারা নৈতিক আচরণ করে, ঝুঁকি নিয়ে সত্যি কথা বলে, তাদের পুরস্কৃত করা উচিত। আর যারা অনৈতিক কাজ করে, তারা যত বড় পদেই থাকুক না কেন, তাদের জন্য ধারাবাহিক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণগুলো শুধু নিয়মকানুন মুখস্থ করানোর জন্য নয়, বরং বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে হওয়া উচিত। এভাবেই একটা নৈতিক সংস্কৃতি শুধু কাগজে কলমে না থেকে প্রতিষ্ঠানের ডিএনএতে পরিণত হয়। আজকের আলোচনা থেকে এটা একদম স্পষ্ট যে ব্যবসায়িক নীতিশাস্ত্র কেবল কিছু ভালো কথার তালিকা নয়, এটা একটা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সাফল্য, সম্মান আর আস্থার মূল ভিত্তি। ওয়েলস ফার্গোর ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে নীতির অবহেলা করলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। শতবর্ষী বটগাছও ভেঙে পড়তে পারে। ঠিক। এবং আমরা দেখলাম যে ডিওন্টোলজি এবং ইউটিলিটারিয়ানিজমের মতো নৈতিক কাঠামো আমাদের জটিল পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যদিও তাদের মধ্যে প্রায় দ্বন্দ্ব দেখা দেয়। শেষ পর্যন্ত একটা শক্তিশালী নৈতিক সংস্কৃতি তৈরি করা নির্ভর করে স্বচ্ছতা, জবাবদিহিতা আর সবচেয়ে বড় কথা নেতৃত্বের অটুট সততার উপর। এটা একদিনের কাজ নয়, এটা একটা নিরন্তর প্রচেষ্টা। এই আলোচনা শেষ করার আগে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। আমাদের সূত্রগুলো বলছে কিভাবে মানুষের জন্য নৈতিক কাঠামো তৈরি করা যায়, কিন্তু আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবসার জন্য আরও বেশি করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শুরু করবে। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। তখন আমরা একটা অ্যালগোরিথমের মধ্যে কিভাবে নীতিশাস্ত্রকে প্রোগ্রাম করব? একটা যন্ত্র কি আদৌ কর্তব্য আর বৃহত্তর মঙ্গলের মতো সূক্ষ্ম মানসিক ধারণার মধ্যে ভারসাম্য রাখতে পারবে? এটা হয়তো আমাদের পরবর্তী আলোচনার বিষয় হতে পারে। Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.